সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে প্রভাব পড়েছে দেশের শিক্ষা কার্যক্রমের ওপর। এর মধ্যে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে সুনির্দিষ্ট কোনো বার্তা নেই। শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের বন্ধের কারণে বারবার স্থগিত করা হচ্ছে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা। এই অনির্ধারিত বন্ধের প্রভাব পড়েছে শিক্ষার অন্যান্য স্তরেও। বিলম্ব হচ্ছে নতুন সেশনে উচ্চ মাধ্যমিকে ভর্তি এবং ক্লাস শুরুর কার্যক্রম। সেশন জটের শঙ্কার পাশাপাশি বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আটকে আছে ভর্তির কার্যক্রম। শিক্ষা মন্ত্রণালয় এখনও মনে করছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি। চলতি মাসে বন্ধর মধ্য দিয়েই যেতে পারে। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোর যে চলমান পরীক্ষা এবং একই সঙ্গে বিদ্যালয়গুলোর যে চলমান মাধ্যমিক পর্যায়ে স্নাতনিক পরীক্ষা সেটাও কিন্তু বন্ধ আছে। পড়াশোনার একটি ছন্দ আছে, যে ছন্দে ভর করে শিক্ষার্থীরা এগিয়ে যায় ধাপের পর ধাপ। দুর্বৃত্তের তাণ্ডবে সেটি থেমে গেছে। আমরা একটি হিসেব করে দেখতে চাই চ্যালেঞ্জের মাত্রাটা নিয়ে। আমাদের সঙ্গে আছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। এবং আমরা একটি এইচএসসি পরীক্ষার মধ্যে ছিলাম এবং সেই পরীক্ষা আমরা জানি সরাসরি উচ্চশিক্ষার সাথে সম্পৃক্ত। কেউ ডাক্তার হবে, কে প্রকৌশলী হবে, গবেষক বা ব্যবসায়ী হবে, যে যা লক্ষ্য মোতাবেক বিশ্ববিদ্যালয় বেছে নিতে পারত এই পরীক্ষার সিজিপিএটার ওপর ভর করে। খুব বড় একটা ভূমিকা রাখে আসলে। আমরা জানি পরীক্ষা এখন স্থগিত। এই যে বাস্তবতা, কি ক্ষতিটা আসলে হয়ে গেল, কি ক্ষতি হতে যাচ্ছে? অবশ্যই খুবই ক্ষতি। আমরা জানি আমাদের দেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ। আমাদের দেশকে যদি অগ্রগতির পথে ধাবিত হতে হয় তাহলে বিশ্বমানের শিক্ষা আমাদের পেতে হবে। করোনাকালে আমাদের দেশের শিক্ষা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও করোনার সময়টা আমরা মোটামুটি কাটিয়েছি, এত ঘনবসতিপূর্ণ হওয়ার ফলে অনেক বেশি ক্যাজুয়ালিটি হতে পারতো। সৌভাগ্যক্রমে সেটা হয়নি, কিন্তু আমাদের শিক্ষা কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যথেষ্ট পরিকল্পনাও করতে পারি নাই। পরিকল্পনা করা উচিত ছিল। প্রতিদিন প্রতিজন ছাত্রের 2 থেকে 2.5 ঘন্টা সময় যাতায়াতে বেঁচে যাচ্ছে। ওই সময়টা প্রায় 4 কোটি ছাত্রের জন্য কিভাবে ব্যবহার করা যায় সেই চিন্তাটা আমাদের করা উচিত ছিল। দুর্ভাগ্যজনকভাবে সেটা করি নাই। আমরা টেলিভিশনের মাধ্যমে শেখানোর চেষ্টা করেছি। সেটাও আরো অনেক ভালোভাবে করা উচিত ছিল। এখন নতুন শিক্ষাক্রম, সেখানে মূল্যায়ন ব্যবস্থা একেবারেই ভিন্ন, যার সঙ্গে আমাদের ছাত্ররা, অভিভাবকেরা কিংবা শিক্ষকরা অনেকাংশে অবহিত নন। সবাই কিন্তু একটা শঙ্কার মধ্যে কাটাচ্ছে। নতুন মূল্যায়ন ব্যবস্থায় ছাত্ররা কিভাবে মূল্যায়িত হবে, এর মধ্যে আমাদের শিক্ষায় যে বরাদ্দ সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু হয় নাই। একটা নতুন শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে, সেখানে অনেক বরাদ্দের প্রয়োজন ছিল, সেটাও নাই। এর মধ্যে আবার অতি সম্প্রতি যে ঘটনাটা ঘটে গেল, তার ফলে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিলাম। এবং বন্ধ করেই আমরা কিন্তু বন্ধ করাটাই শেষ নয়। শিক্ষাটা কেবলমাত্র স্কুল কলেজের ক্যাম্পাসে হয় না, এর বাইরেও করা সম্ভব আমাদের। সেটা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে কিভাবে আমাদের। আমি এই জায়গাটা থেকে আসবো, মানে ঘুরে দাঁড়ানোর পথটা নিয়ে কথা বলবো। তার আগে আরেকটা বিষয়টি যুক্ত করতে চাই, যেই পয়েন্টটা আপনি নিজেই নিয়ে এলেন, নতুন কারিকুলাম এবং সে নতুন কারিকুলামে অনেক কিছু আসলে বুঝে নেওয়ার ব্যাপার রয়েছে। আমরা ধারাবাহিকভাবে দেখছি যে শিক্ষকদের জন্য নলেজ শেয়ারিং কিংবা ট্রেনিং হচ্ছে, ছাত্রছাত্রীরাও বুঝতে শুরু করেছেন, অভিভাবকরা যখন ধীরে ধীরে অভ্যস্ত হচ্ছেন তখনই আসলে এই ছন্দপতন। মানে শিক্ষকের জন্য ক্ষতি হচ্ছে বুঝলাম, শিক্ষা ব্যবস্থার জন্য আসলে কতটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে? খুবই চ্যালেঞ্জিং। একটা নতুন শিক্ষা ব্যবস্থা, নতুন শিক্ষাক্রম, নতুন মূল্যায়ন ব্যবস্থা, এটা ছাত্র কিংবা অভিভাবক তাদের তো এটা ভালো মতো জানার কথা নয়। আমার ধারণা যে শিক্ষকরাও পর্যাপ্ত প্রশিক্ষণ এখনো পান নাই। অনেক শিক্ষক আমাদের, সবাইকে এত অল্প সময়ের মধ্যে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হচ্ছে না। এর মধ্যে একটা ছন্দপতন হয়ে গেল।
তা আমাদের বুঝতে হবে যে আমাদের দেশে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বরাবরই এই ছন্দ পতনের শিকার। সৌভাগ্যক্রমে এই সরকারের আমাদের 2008 সালের পরে এই ছন্দ পতনটি হয়নি, কেবলমাত্র করোনা সেটা করেছিল। আবার এখানে একটা ছন্দ পতন হচ্ছে, এর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। ছন্দ পতন হলে তখন কি করতে হবে? আমাদের ছাত্ররা যাতে শিক্ষার সঙ্গে যুক্ত থাকে, তার ধারাবাহিকতা বজায় রাখে, এর জন্য আমাদের চেষ্টা করতে হবে, এর জন্য পরিকল্পনা করতে হবে। আমাদের শিক্ষা মন্ত্রণালয় আছে, শিক্ষা অধিদপ্তর আছে। এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করাই একমাত্র কাজ নয়, শিক্ষা যাতে চালু থাকে তার ব্যবস্থাটাও করতে হবে। সেই কথাটা আমি শুনি না, সেই কথাটা খুবই প্রয়োজন যে হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলো একটা বিশেষ কারণে, কিন্তু শিক্ষা কার্যক্রম কোনো না কোনো ভাবে তো চালিয়ে যেতে হবে। সে কথাটা আমি শুনতে পারি না, সেটা খুবই প্রয়োজন। আমাদের বিশ্বমানের শিক্ষা প্রয়োজন। আমরা জানি না আমরা কোন দিকে হাঁটছি, আমাদের চেষ্টা করতে হবে। এরকম ছন্দপতন হলে চলবে না। আপনার সাথে আলাপটা শেষ করব, তার আগে ছোট করে যে এইচএসসি পরীক্ষার্থীরা আসলে পরীক্ষার মধ্যে ছিলেন এবং আপনি জানেন যে আসলে এই পরীক্ষাগুলো একটা রুটিন অনুসারে হচ্ছিল, মাঝখানে এই যে বিরতি হলো, মানে পড়াশোনায় নিশ্চয়ই একটা মন ছুটে যাওয়ার একটা ব্যাপার থাকে, টিউন কেটে যাওয়ার একটা ব্যাপার থাকে, তাদের জন্য আসলে কি পরামর্শ থাকবে আপনার? তাদের জন্য পরামর্শ, এ ধরনের অবস্থা আমাদের দেশে কিন্তু এই নতুন নয়। আমাদের এর সঙ্গে অভ্যস্ত থাকতে হবে। তারা একটা পরীক্ষার মধ্যে আছে, কয়েকটা পরীক্ষা হয় নাই, কিন্তু এটাকে তারা ব্লেসিংস ইন ডিসগাইজ হিসাবে, সাপে বর হিসাবে তাদের দেখতে হবে যে তারা আরেকটু সময় পেল, তারা আরো ভালো প্রস্তুতি নেবে। এই প্রস্তুতি নেওয়ার পরে পরীক্ষার ফলাফল ভালো হলে তারা বিশ্ববিদ্যালয় ভর্তির বিষয়ে একটু এগিয়ে থাকতে পারবে। সুতরাং এটাকে ইতিবাচক ভাবে ব্যবহার করতে হবে, এই ছন্দপতনকে ইতিবাচক হিসেবে ব্যবহার করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই পরামর্শ হয়তো শিক্ষার্থীদের কিছুটা হলেও আরও আত্মবিশ্বাসী করবে। আমাদের সঙ্গে ছিলেন শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ কায়কোবাদ।